নমস্কার গৌরবদা। প্রথমেই জানাই শুভ নববর্ষ, আমার প্রণাম। আমি অঙ্কিত কুণ্ডু বলছি আরামবাগ মহকুমার অন্তর্গত কোনো একটি গ্রাম থেকে। বিশেষ কারণে গ্রামের নামটি উল্লেখ করলাম না। আমি বর্তমানে রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ের একজন ছাত্র। বিগত 7 মাস ধরে আমি প্রেত কথা শুনে আসছি বলাটা ভুল হবে, বলতে পারো এক প্রকার নেশায় পড়ে গেছি। অনেকদিন ধরেই আমার এবং আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাকে শেয়ার করব বলে ভাবছিলাম, কিন্তু পড়াশোনার চাপে আর পেরে উঠতে পারছিলাম না। তবে আজ নববর্ষ উপলক্ষে ছুটি পেয়ে ঘটনাটি লিখতে বসলাম। ঘটনাটি ঘটেছিল 2018 সালে। তখন আমার ভাগ্নির বয়স সবেমাত্র 3 মাস। আমার ভাগ্নির জন্ম 28শে জুলাই 2018। দিদিভাইয়ের বাচ্চা মানুষ করতে যাতে কোনো অসুবিধে না হয়, তাই দিদিভাই আর ভাগ্নিকে আমাদের বাড়িতে নিয়ে আসি। তখন আমিও সারাদিন ভাগ্নির সাথেই থাকতাম, প্রায় দিনই স্কুল যেতাম না। তখন আমি ক্লাস 7-এ পড়ি এবং আমি ছিলাম ক্লাসের ফার্স্ট বয়। অনেকদিন ধরে স্কুলে আসতাম না বলে স্যারেরা খুব বকাবকি করত। এভাবেই দিন চলতে লাগলো। আসল ঘটনা ঘটল অক্টোবরে। তার আগে আমার বাড়ি এবং তার আশেপাশে থাকা বাড়িগুলির সম্পর্কে একটু বলে রাখি। আমাদের বাড়িটা ছিল পূর্ব দিকে মুখ করা। আমাদের বাড়ির আগে ছিল আমার মেজ জেঠুদের বাড়ি এবং তারও বাড়ির আগে আমার বড় জেঠুদের বাড়ি। আমাদের বাড়ির পিছন দিকে ছিল দামোদর ঠাকুরের মন্দির। মন্দিরের সামনে দিয়ে চলে গেছে একটা ছোট্ট রাস্তা। ঠিক রাস্তাটার ওপারে আমার এক বন্ধুর বাড়ি। এবার ওই দামোদর মন্দিরের উত্তর দিকে আরো একটি বাড়ি ছিল, আর সেই বাড়িটির সদর দরজা আমার ওই বন্ধুর বাড়ির সদর দরজার দিকে সামনাসামনি অবস্থায় ছিল। ওই বাড়িটিতে থাকতো আমার একজন দাদা, তার স্ত্রী এবং তার বৃদ্ধা মা। দাদার মা খুবই ভালো মনের মানুষ ছিলেন, সবার সঙ্গে কথা বলতেন এবং বিকেলে দামোদর মন্দিরে বসে পাড়ার আরো সব বৃদ্ধাদের সঙ্গে বসে লুডো খেলতেন। এইভাবেই দিন কাটছিল তার। কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে নানান রোগের শিকার হতে থাকেন তিনি। সেদিন আমি স্কুল যাইনি। আমার বাবা সকালবেলা আরামবাগে কাজে চলে গেছেন। বাড়িতে ছিলাম আমি, আমার মা, আমার দিদি আর আমার ভাগ্নি। সকাল 10টা নাগাদ আমি আর আমার মা এবং দিদি মিলে গল্প করছিলাম। এমন সময় আমরা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা শুনে মনে হচ্ছিল যেন কাউকে কোনো জিনিস দিয়ে মারা হচ্ছে এবং সে যন্ত্রণায় উহা করে চিল্লাচিল্লি করছে। এবার আওয়াজটা কোথা থেকে আসছিল সেটা বোঝা যাচ্ছিল না। মনে পড়ল আমার মেজ জেঠুর ছেলে বাথরুমে স্নান করতে গেলে গান করে আর মাঝে মধ্যেই এরকম উল্টোপাল্টা আওয়াজ করে। তাই ওদের বাথরুমের দরজায় গিয়ে ধাক্কা দিয়ে বলতে লাগলাম যে, এই আমার ভাগ্নি ঘুমোচ্ছে, ওরম আওয়াজ করিস না। কিন্তু কোনো উত্তর এলো না। দরজা খুলতেই দেখলাম ভিতরে কেউ নেই। তাহলে আওয়াজটা আসছে কোথা থেকে? ইতিমধ্যে মেজমা এবং বড় মা তাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছে সেই আওয়াজটা শুনে। কেউ বুঝতে পারছে না যে আওয়াজটা কোথা থেকে আসছে। খানিকক্ষণ বাদে আমার খেয়াল হলো আওয়াজটা তো ওই দাদাদের বাড়ির থেকে আসছে। ভাবলাম ঠাকুমা বোধহয় খাট থেকে পড়ে গেছে। ছুটে গেলাম দেখার জন্য। সাথে সাথে আমার ওই বন্ধুর বাড়ি বলেছিলাম, ওই বন্ধুর বাড়িতে বন্ধুর মা তড়িঘড়ি করে বেরিয়ে এল। দুজনে মিলে দাদাদের বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতে যাওয়ার সময় একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছিলাম। বাড়ির উঠোনে পৌঁছে যা দেখলাম তাতে আমাদের চোখ ঠিকরে বেরিয়ে এলো। দেখলাম ঠাকুমার পুরো শরীর আগুনে জ্বলছে আর ঠাকুমা যন্ত্রণায় চিৎকার করছে। তড়িঘড়ি করে আমরা দুজন মিলে ঠাকুমার গায়ে জল দিলাম। বাড়িতে তখন ঠাকুমা একাই ছিল। ইতিমধ্যেই সারা পাড়ার লোক এসে হাজির হলো। আমি পুড়ে যাওয়া দৃশ্যটা দেখতে পারছিলাম না। বাইরে এসে বমি করে ফেলেছিলাম। যথারীতি অ্যাম্বুলেন্স ডাকা হলো। দাদা বৌদি দুজনেই গেলেন। ঠাকুমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এরপর সব শান্ত। দুপুর 1টা পর্যন্ত কোনো অসুবিধা নেই। দুপুর 1:30 নাগাদ আমরা খেতে বসেছি। এমন সময় হঠাৎ করেই দেয়ালে ঠেস দিয়ে রাখা লোহার ফোল্ডিং চেয়ার দুটো আমার দিদির গায়ে ধরম করে পড়ে গেল এবং দিদি ভাই
যন্ত্রণায় চিৎকার করে উঠল। রান্নাঘর থেকে মা ছুটে এলেন, বরফ লাগালেন। অশনি সংকেতের প্রথম ধাপ মনে হলো আমার, কারণ তখন থেকেই ওই দৃশ্যটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। চোখের সামনে একজন মানুষকে গায়ে আগুন লাগিয়ে পুড়তে দেখা খুবই দমবন্ধকর এক পরিস্থিতি। বিকালে সবাই দামোদর মন্দিরে বসেছিলাম যে কখন হাসপাতাল থেকে খবর আসবে। এমন সময় বৌদির ফোনে দাদার কল এলো। ঠিক তখনই মাথার উপর দিয়ে এক ঝাঁক কাক উড়ে গেল। সবাই বুঝে গিয়েছিল দাদা কি খবর দেবে। সবাই যেটা ভেবেছিল সেটাই হলো, ঠাকুমা মারা গিয়েছেন। বৌদি হাউ হাউ করে কেঁদে উঠলেন। ময়না তদন্ত করে জানা গেল ঠাকুমা আত্মহত্যা করেছিলেন। বিকাল 6টা নাগাদ ঠাকুমার দেহ নিয়ে আসা হলো। আমি বাড়িতেই ছিলাম। আমি আর বাইরে বেরোলাম না। দাহ কার্য করার জন্য পাড়ার অনেকেই দাদার সাথে গেলেন। তখন রাত 8টা বাজে। আমি আমার রুমে বসেছিলাম, আর পাশের রুমে আমার মা আর দিদি ভাই মিলে ভাগ্নিকে খাওয়াচ্ছিল। বলতে পারো আমি আমার রুমে তখন একাই ছিলাম। এমন সময় রুমের একটি জানলা, যেটা দিয়ে দামোদর মন্দিরের পিছন দিকটা দেখা যায়, ওই জানলার পাল্লাগুলোতে কেউ খুব জোরে জোরে ধাক্কা মারতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে মা যে রুমে ছিল সেই রুমে দৌড়ে চলে গেলাম। মা জিজ্ঞাসা করলো, কি হলো? মা যাতে চিন্তা না করে তাই আমি কিছু বললাম না। বললাম, এমনি দেখতে এলাম ভাগ্নিকে। অশনি সংকেতের দ্বিতীয় ধাপ। বুঝতে পারলাম ঠাকুমা চলে যাওয়ার পর থেকেই এমনটা হচ্ছে। আমাদের রুমগুলো কেমন যেন ঠান্ডা হয়ে আসছে খেয়াল করলাম। ততক্ষণে আমার বাবাও চলে এসেছিলেন। রাতে ঘুমোতে গেলাম। আমি আর আমার বাবা শুয়েছিলাম আমার রুমে, এবং দিদি, মা এবং ভাগ্নি শুয়েছিল পাশের রুমে। আমার বুকটা তখনও কাঁপছিল। রাত তখন 2টো বাজবে। ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। দেখলাম মা কাঁদতে কাঁদতে ভাগ্নিকে নিয়ে আমার পাশে এনে শোয়াচ্ছে। কি হয়েছে বুঝতে না পেরে মাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? মা যেটা বলল সেটা শুনে আমার ঘুম উড়ে গেল। মা বলল যে তারা শান্তিতে ঘুমোচ্ছিল। মা এবং দিদি ভাইয়ের মাঝখানে ভাগ্নির বিছানা করা হয়েছিল, আর ভাগ্নির সোজাসুজি উপরে ছিল সিলিং ফ্যানটা। সেই সিলিং ফ্যানটা নাকি হঠাৎ করেই উপর থেকে খুলে পড়ে যায়। সৌভাগ্যবশত ভাগ্নির পায়ের নিচে রাখা একটা বালিশের উপর ফ্যানটা পড়ে, কিন্তু ফ্যানের ব্লেডের আঘাতে আমার ভাগ্নির কপালের বাম দিকটা খানিকটা কেটে যায়। খুব বেশি ক্ষয়ক্ষতি না হলেও মা এবং দিদি খুবই ভয় পেয়ে যায়। মনে মনে ভাবলাম, এগুলো ঠিক হচ্ছে না। আর এগুলো কেন হচ্ছিল আমি সেটা স্পষ্ট বুঝতে পারছিলাম। মনে মনে ভাবলাম, হয়তো ঠাকুমা আমাদের উপর কোনো রাগ দেখাচ্ছে, কোনো ক্ষোভ আছে। কিন্তু ওইটুকু বাচ্চার কি দোষ? যদি কোনো ভুল হয়ে থাকে তবে হয়তো সেটা আমার দ্বারাই হয়েছে, কারণ আমি প্রথম ওনার গায়ে জল ঢেলেছিলাম। হয়তো তিনি আমার এই কাজে ক্ষুব্ধ হয়েছেন। হয়তো তিনি সত্যি সত্যি মারা যেতে চেয়েছিলেন, আর আমি তার এমন কার্যে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম। মানুষকে বাঁচানো কি পাপ? হঠাৎ করে বাইরের জানলার দিকে চোখ গেল। দেখলাম একটি কালো অবয়ব। বুঝতে পারলাম ওটা কে। ঠাকুমা। হাত জোর করে মনে মনে ঠাকুমার কাছে ক্ষমা চাইলাম। চোখ চাইতেই দেখলাম জানালার বাইরের কালো অবয়বটা আর নেই। দেখলাম বাবা মেঝেতে বিছানা করছে। দিদি ভাইও ততক্ষণে পাশের ঘর থেকে ওষুধের বাক্স নিয়ে এসেছে। সে রাতে আর ঘুম এলো না। তারপর দিন থেকে সব নর্মাল, আর কোনো অসুবিধা নেই। আজ 7টা বছর কেটে গেল, আমাদের আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার মনের মধ্যে এখনো সেই ভয়টা থেকেই গেল, এবং সেই প্রশ্নটাও থেকে গেল, তাহলে কি ঠাকুমা মারা যেতে চেয়েছিলেন এবং আমি তাকে বাধা দিতে চেয়েছি বলে তিনি ক্ষুব্ধ হয়ে আবার ফিরে এসেছিলেন আমার কাছে? জানি না। এই ছিল আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটা ভালো লাগলে প্লিজ তোমার অসাধারণ কণ্ঠে শুনিও। যদি ঘটনাটা সিলেক্ট হয় তাহলে আবার অন্য একটি ঘটনা নিয়ে আসবো। ধন্যবাদ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই
ভয় পাওয়ার রাত উইথ গৌরব। দারুণ একটি ঘটনা শুনলাম। মানে আপনি ভাবুন, আপনি নিজের চোখের সামনে যদি এমন একটি দৃশ্য দেখেন, তাহলে আপনার উপর কতটা মানসিক চাপ পড়ে। এবং আপনি যদি তারপর থেকে এটা ফিল করতে পারেন যে হ্যাঁ, আপনি যাকে দেখেছিলেন এমন যন্ত্রণায় ছটফট করতে, সেই মানুষটাই আপনার সামনে, আপনার মাথায়, আপনার চারপাশে ঘোরাফেরা করছে, অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটাচ্ছে, যেটা আপনি বুঝতে পারছেন, আপনি সেন্স করতে পারছেন যে হ্যাঁ, আপনার পাশে কেউ রয়েছে, কিন্তু আপনি কাউকে বলে বোঝাতে পারছেন না, কারণ বাকি কেউ আর তাকে দেখতে পাচ্ছে না। এটাকে আমরা কোইন্সিডেন্স বলবো, নাকি এটাকে আমরা মাথার উপর চাপ পড়ার জন্য ব্রেইনের কোনো ভুল ইন্টারপ্রিটেশন বলবো, নাকি এটাকে একটা ভৌতিক ঘটনা বলবো? আপনারাই বলুন, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানান। আমার কিন্তু এই ঘটনাটি বেশ ভালো লেগেছে এবং এই ঘটনাটির মধ্যে অনেক প্রশ্ন লুকিয়ে রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনারা একটুখানি পজ করে ভিডিওটা ভেবে কমেন্টে লিখে দিতে পারেন। আমি চলে যাব আজকের আমাদের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো গৌরবদা, কেমন আছো? আমি সঞ্চারী। গত 491 নম্বর এপিসোডে আমার ঘটনাটি তোমার গলায় এক আলাদা মাত্রা পেয়েছিল। থ্যাংক ইউ সঞ্চারী। সবাই এত ভালোবাসা দিয়েছিলেন আমার ঘটনাটিতে যে আজ আমি আবারও একটি ঘটনা লিখতে বসলাম। আশা করি আজকের ঘটনাটি আপনাদের সব থেকে বেশি ভয় পাওয়াবে। তো আমার ঘটনাটি 491 নম্বর এপিসোডে প্রচার হওয়ার পর আমার এক বন্ধু আমাকে কল করে আমার পাঠানো ঘটনাটির খুব প্রশংসা করে। তখন আমি তাকে জিজ্ঞাসা করি যে তার জীবনে ঘটে যাওয়া বা তার শোনা কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে কিনা, এবং তার উত্তরে সে আমাকে জানায় যে তার দাদুর মুখ থেকে শোনা একটি সত্যি ঘটনা আছে, এবং আমার অনুরোধে সে আমাকে তখন পুরো ঘটনাটা শোনায়। ওর মুখ থেকে শোনা ঘটনাটি আমি নিজে লিখে পাঠালাম। ঘটনাটি ঘটেছিল আমার বন্ধুর দাদুর সঙ্গে। ঘটনা বোঝার সুবিধার্থে আমি ঘটনাটি লিখছি দাদুর ভাষায়। ঘটনা শোনার আগে মনে করিয়ে দিই, লাইক করতে ভুলবেন না এপিসোডটিকে, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে প্রত্যেক সপ্তাহের নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং আপনারা নতুন নতুন ঘটনা প্রত্যেক সপ্তাহে শুনতে পাবেন। আমি চলে যাচ্ছি দাদুর ভাষায়। দাদু বলছেন, তখন আমার বয়স খুবই কম। তখন আমার যুবক বয়স, কোনো কিছুতেই ভয় করতাম না। পড়াশোনা শেষ করে সবেমাত্র চাকরিতে ঢুকেছি। সেই সময় ভোটের ডিউটির জন্য আমাকে প্রায়ই বাইরে বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে থাকতে হতো। তো সেরকম একবার আমার ভোটের ডিউটি পড়ে বেশ দূরের একটা গ্রামে, সাগরদ্বীপের কাছে। আমার সাথে আমার আরো 2 জন সহকর্মীর একই জায়গায় ডিউটি পড়েছিল। তো আমাদের তো তখন বেশ মজা যে কয়েকদিন বাড়ির থেকে বাইরে দূরে গিয়ে একসাথে থাকবো, সহকর্মীরা মিলে থাকবো। তো যেই সময়ের কথা বলছি সেই সময় কিন্তু যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। আমার এবং আমার 3 সহকর্মী এবং বাকি যারা গেছিল তাদের সবার জন্য তাঁবুর ব্যবস্থা করা হয়েছিল। আমি এবং আমার এক সহকর্মী মোহন দুজন মিলে একটি তাঁবুতে ছিলাম। প্রথম দিন যাওয়ার পর জায়গাটা ঘুরে দেখে আমাদের সবারই খুব পছন্দ হয়েছিল। বেশ ফাঁকা সুন্দর জায়গা। আমরা যেদিন গেছিলাম তার পরের দিন থেকেই আমাদের ভোটের ডিউটি শুরু হওয়ার কথা। প্রথম দিন রাতে আমি এবং মোহন আমাদের তাঁবুতে শুয়ে শুয়ে বেশ অনেক রাত অবধি গল্প করছিলাম। হঠাৎ করে শুনি বাইরে সমুদ্রে শো শো করে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। প্রথমে আমরা অতটা গা করিনি, কিন্তু পরক্ষণেই আমার মনে হয় যে এটা কোনো সমুদ্রের আওয়াজ নয়, যেন দূর থেকে কারোর এক নিঃশ্বাসের আওয়াজ হচ্ছে। যেন সেই নিঃশ্বাসের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে বহু যুগ ধরে। আমার এই কথা বলায় মোহন শুনে বলছে যে, তুই কি বলছিস? এটা সমুদ্রের আওয়াজ। কিন্তু আমার মনে হলো যে সমুদ্রের আওয়াজ এরকম অদ্ভুত কি করে হতে পারে। যাই হোক, আমরা দুজনেই অত গা না করে ঘুমিয়ে পড়ি। হঠাৎই আমি শুনতে পাই তাঁবুর বাইরে থেকে খুব কান্নাকাটির আওয়াজ আসছে। আমি তাকিয়ে দেখলাম যে মোহন পাশে অঘরে ঘুমোচ্ছে।
ওকে আর বিরক্ত না করে আমি উঠলাম। উঠে তাঁবুর চেনটা খুলে তাঁবুর বাইরে গেলাম। বাইরে যাওয়ার পর সেই শো শো আওয়াজ যেন আরো জোরালো ভাবে পেতে থাকি। তবে অদ্ভুত ভাবে বাইরে বেরোনোর পর সেই কান্নাকাটির আওয়াজটা উধাও হয়ে গেছে। চারিদিকে ভীষণ রকম অন্ধকার। আশ্চর্যজনকভাবে আমি খেয়াল করি দূরে কারা যেন ফিস ফিস করে কথা বলছে, কিন্তু এখানে তো বেশ কিছু দূর পর্যন্ত কোনো ঘরবাড়ি সেভাবে নেই। আর তাছাড়া ওই সময় রাত 10টা মানে গভীর রাত, মানে এখনকার দিনে প্রায় 1টার কাছাকাছি। তখন তো আমার মনে ভীষণ সাহস, তাই কারা কথা বলছে সেটা দেখার জন্য আমি একাই এগিয়ে গেলাম সামনের দিকে। বেশ কিছুটা এগোনোর পর আমি হঠাৎ করে শুনি পিছন দিক থেকে মোহন চিৎকার করে ডাকছে। বলছে যে, তুমি একা একা কোথায় যাচ্ছ? আমি পিছন দিকে ঘুরতে যাব, এমন সময় আমার বুকের কাছে কিছু একটা ঠক করে এসে লাগে। আচমকা এরকম হওয়াতে আমি চমকে উঠি। তাড়াহুড়োতে টর্চটা আনতে ভুলে গিয়েছিলাম। কোন রকমে হাতড়ে হাতড়ে সামনে হাত দিয়ে কিছু একটা ধরি। ভালো করে হাত বুলিয়ে বুঝতে পারি যেটা আমার বুকে এসে লেগেছে এটা কোনো একটা মানুষের পা। যেই আমি এটা অনুভব করতে পেরেছি আমি চিৎকার করে উঠি, ও বাবা গো, এটা কি বলে আমি লাফিয়ে উঠি। আমার বুকের কাছে সেই পা আছে মানে লোকটি নিশ্চয়ই অনেকটা উঁচুতে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা কি করে সম্ভব? এরপর আমি হাতে হাত রেখে আরো অনুভব করি যে শুধুমাত্র একজন নয়, সারি সারি করে সাজানো রয়েছে এরকম অনেক মানুষের পা। আমি কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে মোহনের আবারও চিৎকার শুনি। আমি পিছনে ঘুরে আমার তাঁবুর দিকে দৌড়তে থাকি। তাঁবুতে ঢুকে আমি জ্ঞান হারাই। এরপর রাতে কি হয়েছে আমি কিছুই জানি না। আমার যখন জ্ঞান ফেরে তখন ভোর হয়ে গেছে। দেখি আমার সামনে মোহন এবং আমার আরো 2জন সহকর্মী আমাকে ডাকছে। তাদের কাছ থেকে আমি জানতে পারি যে মোহন সকালে উঠে বাইরে হাত মুখ ধুতে যাওয়ার সময় হঠাৎই দেখে আমি তাঁবুর ভিতরেই অজ্ঞান হয়ে পড়ে আছি। এরপর সে বাকি সহকর্মীদের ডেকে আমার জ্ঞান ফেরায়। আমি গত রাত্রের কোনো কথাই ওদের কাছে বলি না, কারণ জানি এসব বললে ওরা কেউই বিশ্বাস করবে না। মোহনকে জিজ্ঞাসা করি আমায় গত রাতে বাইরে ডাকতে গিয়েছিল কিনা। তার উত্তরে মোহন আমাকে জানায় যে সে সারাদিন ক্লান্ত থাকার কারণে সারা রাত তাঁবুর ভেতরেই অঘরে ঘুমিয়েছে। আমার কাছে এই ঘটনার কোনো ব্যাখ্যা মেলে না। তো যাই হোক, এরপর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আমার কাজে চলে যাই। ভোটের সব ডিউটি শেষ হয়ে আড্ডা মেরে তাঁবুতে ফিরতে বেশ সন্ধেই হয়ে যায়। সেই সন্ধেকেই এক গভীর রাত বলে মনে হতো। যাই হোক, আমি আর মোহন তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। ওদিনে অত ক্লান্ত থাকার কারণে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কিন্তু বেশ কিছুক্ষণ পরে সেই আগের দিনের মতনই শো শো আওয়াজ এবং বাইরে কান্নাকাটির আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আর আমি ঠিক করি আজকে আমি একা কোথাও যাব না। মোহনকে ডেকে তুলি। মোহনও সেই রকমই শব্দ শুনতে পাচ্ছে বলে আমাকে জানায়। এরপর আমি আর মোহন 2জন মিলে তাঁবু থেকে বেরিয়ে টর্চ হাতে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকি, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। অথচ অনেক লোকের ফিসফিসানি কথা আমাদের কানে আসতে থাকে। হঠাৎই কোনো কিছু একটা দেখে মোহন ভীষণ চিৎকার করে ওঠে। আমি তাড়াতাড়ি সামনের দিকে টর্চ ফেলে যা দেখি তাতে আমার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার জোগাড়। আমি দেখি যে আমার সামনে বড় বড় বট গাছগুলিতে ঝোলানো রয়েছে অনেক মানুষের লাশ। লাশ বললে ভুল হবে, মনে হচ্ছে তারা সবাই আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে। তার মানে এইরকমই কোনো লাশের পা আমার গায়ে আগের দিন লেগেছিল। কিন্তু তা কি করে সম্ভব? আমি তো আজ সকালবেলাও এই জায়গা দিয়েই ভোটের ডিউটিতে গিয়েছিলাম। কই, তখন তো এত গাছও ছিল না, আর এত লাশ থাকা তো দূরের ব্যাপার। আমি ঠিক দেখছি না ভুল দেখছি বুঝতে পারছি না। সমস্ত যুক্তি তর্কের বাইরে চলে যায় আমার মন। সেই জোয়ান বয়সে অত সাহসী একটা ছেলেও
সেদিন ভীষণভাবে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি মোহনকে বলি এখান থেকে যাওয়ার জন্য, কিন্তু পিছন ফিরে আমরা অবাক। আমরা কোথায় চলে এসেছি? এ তো আমরা যে গ্রামে এসেছিলাম সে গ্রাম নয়, বলা ভালো পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটা। দেখি চারিদিকে অসংখ্য মানুষ, আর তাদের উপরেই লাঠিচার্জ করছে ইংরেজরা। তারা প্রাণ ভয় আত্মচিৎকার করছে। এই কোথায় এসে পড়লাম আমরা? মোহন এসব দেখে তখনই জ্ঞান হারায়। আমি প্রাণপণে ছুটতে থাকি। কোথায় যাচ্ছি কিছু জানি না, শুধু দৌড়তে থাকি। আমার আশেপাশে এত মানুষ, মানে বলা ভালো এইসব নৃশংসতা আমার চারপাশে হচ্ছে, কিন্তু তাদের কেউই যেন আমাকে দেখতেই পারছে না। তাদের মধ্যে দিয়ে আমি ছুটছি, কিন্তু কারোর সাথে আমার কোনো টাচ লাগছে না, যেন আমার পাশে কেউ নেই, অথচ আমি দেখছি তারা আছে। সে যে কি অদ্ভুত রকমের ভয়ঙ্কর অনুভূতি, সে কেউ না দেখলে বুঝতে পারবে না। আমি দৌড়তে দৌড়তে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ি। মাথায় ভীষণভাবে চোট লাগে। আমি ভাবতে থাকি এসব কি হচ্ছে আমার সাথে? আমি কি ভুল দেখছি, নাকি এটা কোনো স্বপ্ন? পিছনে তাকিয়ে দেখি সেই গাছে বাঁধা লাশগুলো আর বাঁধা নেই। তারা সবাই মাটিতে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়েই নেই, যেন মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে তারা যেন ভেসে আছে। আর আস্তে আস্তে সবাই এগিয়ে আসছে আমার দিকে। তাদের মুখটা নিচু করা, চোখগুলো বাইরের দিকে ঠিকরে বেরিয়ে আসছে। ঘাড়ের এক পাশ বেঁকে গেছে, জিভ বেরিয়ে মুখের এক পাশে ঝুলছে। সারা গা, মাথা, কপালে মারের অসংখ্য চিহ্ন। চিৎকার করার মতো শব্দটুকু আমার গলায় তখন নেই। তাকিয়ে শুধু দেখতে থাকি লাশের বিভৎসতা, এবং আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে তারা। তাদের সবার মুখে ভীষণ এক কষ্টের ছাপ। এরপর আমার হাতের কাছে হঠাৎই চ্যাটচ্যাটে কিছু একটা লাগে। তাকিয়ে দেখি তাদের শরীর থেকে বেরিয়ে আসা রক্তে আমার চারপাশ ভিজে গেছে। আমি উঠে দাঁড়িয়ে ছুটতে যাই, কিন্তু পিছন থেকে কোনো এক অদৃশ্য শক্তি আমার গলা টিপে ধরে। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এরপরে কি হয়েছে আমার আর মনে নেই। জ্ঞান ফেরে পরের দিন সকালে আমি নিজেকে আবিষ্কার করি এক হাসপাতালের বেডে। আমার পাশে দাঁড়িয়ে আছে মোহন। আমি দেখি আমার দেহের অনেক জায়গা কেটে গেছে, গলার কাছটায় ব্যথা অনুভব করি। মোহন আমার জ্ঞান ফেরায়, আমার হাত জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, দাদা দাদা তোমার জ্ঞান ফিরেছে, তুমি ঠিক আছো? সে জানায় কাল রাতে ওই অমানবিক দৃশ্য দেখার পর মোহনের কোনো জ্ঞান ছিল না। সকালবেলা তার জ্ঞান ফেরার পর সে আমাকে তাঁবুতে এসে খুঁজে পায় না। এরপর সহকর্মীদের বলে চারিদিক খুঁজতে। খুঁজতে খুঁজতে সেই তাঁবুর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এক ঝোপ জঙ্গলের মধ্যে আমাকে অচৈতন্য অবস্থায় খুঁজে পায়। আমার সারা গা তখন রক্তাক্ত অবস্থায় ছিল। আমার গায়ে ভীষণ জ্বর দেখে তারা সবাই মিলে আমাকে কাছের এক হাসপাতালে ভর্তি করে। তারও বেশ কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরে। এরপর আমি একটু সুস্থ বোধ করলে কালকে রাতে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ওদেরকে খুলে বলি। ওরা সবাই মিলে ভীষণ ভয় পেয়ে যায় এবং এই জায়গায় আর থাকতে চায় না। আমার বাকি 2 সহকর্মীও বলে তাদের সাথেও নাকি এরকমই বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। তবে তারা রাত্রিবেলা তাঁবু থেকে বাইরে বেরোয়নি, তবে তারাও ওই রকম অদ্ভুত আওয়াজ শুনেছে, যদিও তারা সেই আওয়াজটিকে সমুদ্রের আওয়াজ বলেই এড়িয়ে গেছে। সেই 2 জন সহকর্মীর মধ্যে একজনের তাঁবুতে রাতে শুয়ে থাকাকালীন দেখে তার পাশে কোট প্যান্ট পরা কোনো এক বিদেশি লোক বসে আছে। তার চোখে মুখে ভীষণ রকম রূঢ়তা ফুটে উঠেছে। সে চিৎকার করে উঠতেই দেখে চারপাশে পুরো স্বাভাবিক, কেউ কোথাও নেই। তারা সব মনের ভুল মনে করেছিল, কিন্তু আমার এবং মোহনের সাথে ঘটা ঘটনাটি জানার পর সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এরপরে আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে আমি কর্তৃপক্ষকে জানাই যে এই ডিউটি করা আমার পক্ষে আর সম্ভব না, যদিও তারা আমার সেই কথা শুনে না এবং আমাকে বাকি দিনগুলো ডিউটি করতে হয়।
কিন্তু আর কোনো রাতেই আমি তাঁবু থেকে বেরোইনি। তবে প্রায় অনুভব করতাম বাইরে থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকছে, অথবা কখনো কান্নাকাটির আওয়াজ, কখনো চিৎকার শুনতে পেতাম। আমি ওই গ্রামেরই একজন পুরনো লোককে ধরে জিজ্ঞাসা করি যে এই গ্রামের ইতিহাস কি আছে। সে প্রথমে কিছু বলতে না চাইলেও এরপর আমার জোড়াজুড়িতে বাধ্য হয়েই সে আমাকে জানায় যে এই জায়গাটা নাকি ভালো নয়। এই গ্রামটি ফ্রেজারগঞ্জের আশেপাশে। অনেকেই হয়তো জানো, এই জায়গায় আদিবাসী এবং গ্রামবাসীদের উপর ইংরেজরা ব্রিটিশ আমলে ভীষণ রকম অত্যাচার করত। তাদের নৃশংসভাবে খুন করতেও ব্রিটিশরা পিছপা হতো না। এখনো নাকি সেই অসহায় গ্রামবাসীদের আর্তনাদ শোনা যায়। সেরকম কিছু হয়তো আমি দেখেছি বা অনুভব করেছি বলে তারা জানায়। এরপর আমি আর সেখানে কোনোদিনও যাওয়ার সাহস করিনি। যদিও এখন সেখানে সবই স্বাভাবিক, চারপাশে অনেক বাড়ি ঘর কলকারখানা হয়ে গেছে, কিন্তু আমি যে সময়ের কথা বলছি সেই সময়টা কিন্তু বহু বছর আগের। ভীষণ রকম ভয় পেয়েছিলাম এই ঘটনাটাই আমি। তো গৌরবদা, এই ছিল আমার বন্ধুর দাদুর মুখ থেকে শোনা একটি ঘটনা। জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে তুমি তোমার মতন করে গুছিয়ে শুনিও। অনেক ভালো থেকো। প্রেত কথার আরো অনেক সফলতা কামনা করি। তোমার এবং বৌদি ভাইয়ের সঙ্গে একবার দেখা করার খুব ইচ্ছে। ভালোবাসা নিও, সঞ্চারী ফ্রম কলকাতা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। থ্যাংক ইউ সঞ্চারী, অসাধারণ একটি ঘটনা। মানে আমি একটু সময় নিয়ে একবার ভেবে নেব ওই সিচুয়েশনটা, যে সময়টাতে আমি অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এবং হঠাৎ করে বুকের মধ্যে কিছু একটা এসে ঠেকলো এবং আমি আবিষ্কার করলাম সেটা একটা পা। একবার ভেবে দেখুন, এরকম ধরুন কখনো হয়েছে, ধরুন আপনি আপনার বাড়ির দোতলায় বা তিনতলায় গেছেন বা অন্ধকার রাস্তা দিয়ে হাঁটছেন, অন্ধকার রয়েছে, হয়তো লাইটটা জ্বালাতে পারেননি, লাইটটা না জ্বালিয়ে ঢুকেছেন, ভাবছেন নিজেরই তো বাড়ি, হঠাৎ করে বুকের মধ্যে কিছু একটা এসে লাগলো, আবছা আলো আধারিতে দেখলেন দুটো পা ঝুলছে। খুব সুন্দর লাগলো। প্রথম দুটো ঘটনা তো আমার খুব ভালো লেগেছে। কোথাও যাবেন না, এরপর কিন্তু আমরা আনছি আরো বেশ কয়েকটা ঘটনা। আমরা এখন চলে যাব তৃতীয় ঘটনাতে এবং এপিসোড বেশ বড়ই হতে চলেছে। আপনারা যেহেতু বড় এপিসোড পছন্দ করেন, প্রেফার করেন, তাই জন্য আমরা বড় এপিসোড করার চেষ্টা করছি এখন থেকে। তার আগে বলে দিই আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য কি করবেন। আমাদেরকে প্রেতকথা@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠাবেন ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করুন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু আমরা অনেক রকমের আপডেটস দিতে থাকি, যেগুলোর সঙ্গে আপনারা সব সময় কানেক্টেড থাকতে পারবেন। আপনারা যতক্ষণ আমাদের সঙ্গে থাকেন, যতক্ষণ এনগেজ থাকেন, আমাদের সত্যি খুব ভালো লাগে। তাই বলবো, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলটি, তাহলে আপনাদের কাছে আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন গুলো আসতে থাকবে। চলে যাচ্ছি তৃতীয় ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হাই গৌরব, আমি অনুশ্রী বলছি কানাডা থেকে। আশা করছি তুমি এবং তোমার পরিবার খুব ভালো আছো। আমি এবং আমার হাজবেন্ড প্রেত কথার ভক্ত সেই 2020 সাল থেকে। গ্রেট অনুশ্রী, তোমায় এবং তোমার হাজবেন্ডকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, প্রেত কথার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যেহেতু দেশ থেকে, রাজ্য থেকে, শহর থেকে অনেকটা দূরে রয়েছো, তাই নিশ্চয়ই সেই ইমোশন গুলোকে খুব মিস করো। এই ঘটনাটা তোমার জন্য আমি আমার যতটা বেস্ট সম্ভব সেভাবে পড়ে শোনাচ্ছি। কানাডায় আসার পরে সময়ের তফাৎ হলেও প্রত্যেকটা এপিসোড আমরা ঠিক সময় করে শুনে নিই। এর আগে একবারই আমি ঘটনা পাঠিয়েছিলাম, হয়তো ঠিক মতো গুছিয়ে লিখতে পারিনি, তাই সেটা সিলেক্ট হয়নি। আজ হাতে অনেকখানি সময় নিয়ে লিখতে বসলাম আমার হাজবেন্ডের সংগ্রহের দুটি ভৌতিক ঘটনা। একটি দেশের মধ্যেকার, অন্যটি ইউকের। দুটি ঘটনাতেই টানটান উত্তেজনা আছে এবং এমন একটি অলৌকিক ব্যাপার আছে যেগুলি যুক্তি দিয়ে ব্যাখ্যা করে ওঠা যায়নি। দেরি না করে শুরু করছি। দুটি ঘটনাতেই আমি ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের নাম বদল করে দিচ্ছি এবং প্রথম ইউকের ঘটনাটা দিয়ে শুরু করছি আমার হাজবেন্ডের ভাষায়। সময়টা 2016 সাল, আমার বিয়ের প্রায় 4 বছর আগে। আমি তখন কোম্পানির অনসাইট ডেপুটেশন ইউকের রেডিং শহরে পোস্টেড। আমি যে বাড়িটাতে ভাড়া ছিলাম সেটা অফিস থেকে 4টে বিল্ডিং পরেই ছিল।
বড় রাস্তার ধারে কাঠের দোতলা সুন্দর ছিমছাম বাড়ি, যেমনটা ওদেশে হয় আর কি। প্রত্যেকটা বাড়ির সঙ্গে পিছন দিকে লাগোয়া ছোট্ট এক ফালি ব্যাকইয়ার্ড। তবে ব্যাকইয়ার্ডে দুদিক ঘেরা হলেও একদিক খোলা, আর সেটার সামনে দিয়ে বয়ে চলত টেমস নদী। তবে নদী ওই জায়গায় খুব প্রশস্ত ছিল না, কিছুটা নালার আকারে চলে গেছে রেডিং থেকে মাত্র 4টে স্টেশন পরেই অক্সফোর্ডের দিকে। ক্যাভেস্টন রোডের উপরে এখানে প্রত্যেকটি বাড়ি কিন্তু 1800 থেকে 1900 শতকের মধ্যে তৈরি। চারিদিকে ভিক্টোরিয়ান যুগের ছাপ স্পষ্ট। অসাধারণ স্থাপত্যের নজির এই বাড়িগুলো। অতীতের না জানি কত স্মৃতি বহন করে চলেছে, কত আনন্দ, কত বিষাদ, কত না বলা কথা। ছবির মতোই সুন্দর এই শহর, বা বলে ভালো এই পাড়াটি যে এমন ভয়াবহ এক অতীত স্মৃতি বহন করে চলেছে তা জানলে বোধ করি ওখানে ভাড়াই নিতাম না। বড় চওড়া রাস্তার দুধারে সুন্দর পরিপাটি পথচারীদের জন্য ফুটপাথ, মধ্যে মধ্যে বড় ওক গাছের ছায়া। দুধারের বাড়ির জানলার নিচু কাঁচে এসে পড়েছে সেই ছায়া ফুটপাথ বেয়ে। সন্ধে নামলে স্ট্রিট ল্যাম্পের আবছা আলো পুরো রাস্তাটাকে যেন টাইম মেশিনে চাপিয়ে সেই 1800 শতকের ব্রিটেনে নিয়ে যেতে চায়। এই ফুটপাথ আর জানলার কাঁচের প্রসঙ্গের অবতারণা কিছুক্ষণ পরে আসবে আবার। আমরা 3 জন কলিগ থাকতাম বাড়ির একতলায়, আর উপরতলার একটি রুমে 2টি জুনিয়র ছেলে থাকতো। নিচের তলায় ছিল 2টি রুম। নিচতলার ঘরগুলোর বর্ণনা যতটা সম্ভব ভালো করে দেওয়ার চেষ্টা করছি, কারণ ঘটনার সিংহভাগ এর উপরেই নির্ভর করছে। মেইন দরজা দিয়ে ঢুকেই ছোট্ট একটা এন্ট্রান্স, তারপরেই বাম দিকে 2টো পরপর ঘর। একটা বড় ঘর যেটাতে আমি আর প্রিয়ম থাকতাম, আর একটা ছোট ঘর যেটাতে রাহুল থাকতো। ওই ঘরে যাওয়ার জন্য ছোট একটা প্যাসেজ ছিল, সেটা পেরিয়ে রাহুলের রুম। রুমের দেয়ালে যে সুইচ বোর্ড ছিল সেখানে প্যাসেজ আর ডাইনিং রুমের আলোর সুইচও ছিল। ডাইনিং রুম আর কিচেন ছিল রাহুলের রুম পেরিয়ে সোজা গিয়ে ডান হাতে, আর লাগোয়া 2টো বাথরুম সেখানে। বাম দিকে ব্যাকইয়ার্ডের দরজা। ওই দরজা সবসময় ভেজানো বা লক থাকতো। কোনো এক অজ্ঞাত কারণে আমাদের ওখানকার কেয়ারটেকার দাদা ব্যাকইয়ার্ডের দরজা খোলা রাখতে নিষেধ করেছিল। মেইন যে দরজা তার ভিতর দিকে সিঁড়ি দিয়েও উপরতলায় যাওয়া যায়, ঠিক তেমনি উপরতলা থেকে পিছন দিকে নামারও একটা সিঁড়ি ছিল, যাতে নিচের তলার ব্যাকডোর খোলা থাকলে সেই সিঁড়ি দিয়ে নেমে অনায়াসেই ঢুকে যাওয়া যায় ঘরের মধ্যে। তো এই ব্যাকডোরের ব্যাপারটা শোনার পর থেকে আমাদের প্রত্যেকেরই আগ্রহ বেড়ে যায় ব্যাকডোরের ব্যাপারে। ইয়ার্কির ছলে কেয়ারটেকার দাদাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম যে কি হবে গো, চোর ঢুকবে, গুন্ডা ঢুকবে, ডাকাত ঘরে এখানে রাত্রিবেলা? দাদা প্রথম দিকে এড়িয়ে যেত, বলতো তার থেকেও খারাপ জিনিস আছে। বলতো সবকিছু নিয়ে মজা করো না। একদিন সকলের চাপাচাপিতে সে বলে যে নিজের চোখে সে কি দেখেছিল একদিন রাতের বেলায়। সে থাকতো রাস্তার উল্টো দিকের বাড়িতে, নিচের তলায়। শোয়ার ঘরের জানলার কাঁচ অল্প তোলা ছিল, যেমন অধিকাংশ সিনেমায় জানলাগুলো দেখায় সেরকম। হাত দিয়ে ওঠানো নামানো করতে হয় জানলার কাঁচের পাল্লা। সাদা শিফনের পর্দা কিছুটা খোলা কিছুটা টানা এরকম। দাদা বিছানায় বসে মোবাইলের সিনেমা দেখছিলেন। উনি শুক্রবার দিন অনেক রাত জেগে মুভি দেখেন, ওটা ওনার অভ্যেস। জানালাটা ওনার ডান দিকে এবং জানলার বাইরে ফুটপাথ। ওনার হঠাৎ মনে হলো, ওনার সিক্স সেন্স যেন ওনাকে বলল কেউ জানলার বাইরে থেকে ওনারই দিকে তাকিয়ে আছে। এবার আর চোখে হালকা করে তাকাতে উনি স্পষ্ট দেখলেন সাদা গাউন পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। ব্যাস এটুকুই। স্ট্রিট ল্যাম্প ছিল, সুতরাং গাউন পরা মহিলার অবয়ব পর্দার ফাঁক দিয়ে বেশ ভালোই বোঝা যাচ্ছিল। মুখ অব্দি দেখার সাহস ওনার আর হয়নি। রেডিং এমনিতেই ছোট শহর, সন্ধ্যের পর রাস্তা শুনশান হয়ে যায়। সেখানে প্রায় রাত 1:30টার সময় গাউন পরা কোনো রক্ত মাংসের মহিলা তার সঙ্গে যে গল্প করতে আসবেন না সেটা বোঝার মতো সেন্স ওনার মধ্যে কাজ করছিল। উনি কি করলেন, উনি মাথা ঠান্ডা রেখে খুব দ্রুত নামাজ পড়তে শুরু করলেন। কতক্ষণ করেছেন মনে নেই, তবে চোখ খুলে দেখেন জানলার ওপারে সে অবয়ব আর নেই। পরে উনি শুনেছিলেন যে গাউন পরা এই মহিলাকে প্রায় নাকি ওখানকার ফুটপাথে মাঝরাতে ঘুরতে দেখা যায়, যার নাকি পা নেই,
আর জানলার পাল্লা যাদের বাড়ির থেকে তোলা থাকে মূলত তাদেরকেই নাকি তিনি দেখা দিয়ে যান। ওনার মৃত্যু হয়েছিল ওনার বিয়ের দিনে। বিয়ে করতে যাওয়ার পথে এক পথ দুর্ঘটনায়, সে গাউন পরিহিত অবস্থাতেই। তবে যাই ঘটনা হোক, সেদিনের পর আর কোনো দিন দাদা ওই জানলা খোলা দূরে থাক, পর্দাটাও সরিয়ে রাখত না। এভাবেই চলে যাচ্ছিল দিন। এবার আসি মূল ঘটনায়। আমার প্রায় অন কল থাকতো, মানে শনি রবিবার রাত জেগে ঘরে বসে অফিস। রাহুল পার্টি করা টাইপের ছেলে ছিল, শনি রবিবার ও ঘরে থাকতো না। প্রিয়ম কোনো উইকেন্ডেই ঘরে থাকতো না। আমি প্রায় মাস চারেক ছিলাম ওখানে, তারপর অন সাইটে শেষ হয়ে যাওয়াতে দেশে ফিরে যাই। প্রিয়মের বোনের বিয়ে। আমি চলে যাওয়ার পর ও 1 মাস ছুটিতে বাড়ি চলে যায়। নিচের তলায় রাহুল একা থাকতে শুরু করে। উপরের তলার ছেলেদের সাথে খুব একটা যাতায়াত ছিল না আমাদের তিনজনের। আর রাহুল ছিল খুবই সাহসী ছেলে, জিম করতো, পার্টি করতো। ও বলতো যে উইকেন্ড আমার কোন দিক থেকে কেটে যাবে বুঝতেও পারবো না। ব্যাকডোরের ব্যাপারটা মনে করিয়ে দেওয়াতে হাসতো। যাই হোক, এরকমই একদিন কোনো এক মঙ্গলবার অফিস থেকে ফিরে জিম টিম করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে 9টার মধ্যে রাহুল শুয়ে পড়েছে। পরদিন সকালে মিটিং। ওর এক গার্লফ্রেন্ড ছিল কৃত্তিকা। ও কাছে একটা বাড়িতে কয়েকজন ফিমেল কলিগের সাথে থাকতো। রাত 2:30 নাগাদ রাহুলের হঠাৎ মনে হলো ঘরের মধ্যে কেউ হেঁটে বেড়াচ্ছে। সেদিন কেউ নেশাও করেনি, মানে অ্যালকোহল খায়নি। পরদিন সকালবেলা অফিস আছে বলে ওর প্রথমে মনে হয়েছে যে ব্যাকডোরটা তো আমি বন্ধ করেছি, কারণ তো ব্যাকডোর দিয়ে আমার ঘরে ঢোকা সম্ভব না। কিছুক্ষণ পরে ওর মনে হলো ঘরে যে হেঁটে বেড়াচ্ছে সে যেন ঠিক হাঁটছে না, অনেকটা ভেসে ভেসে বেড়াচ্ছে, একটা ধোঁয়ার কুণ্ডলীর মতো। সেই ধোঁয়াটা খানিকক্ষণ পর ভাসতে ভাসতে ওর খাটের কাছে, তারপর খাটের উপরে উঠে এলো। যত কাছে আসছিল রাহুলের ভাষায় ওর যেন নড়ার ক্ষমতা চলে যাচ্ছিল, অথচ পুরো সেন্সেও তখন পাশের ঘরের ঘড়িতে 2টোর ঘন্টার পর হালকা আওয়াজও টের পেয়েছে রাহুল। কিন্তু ওর যেন সমস্ত জীবনী শক্তি সব ওই কুণ্ডলীটা ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছিল। এবার আসি উপরতলার ছেলে দুটির কথায়। ওদের বক্তব্য অনুযায়ী ওদের মধ্যে একজনের কোনো কারণে কিছু একটা অস্বস্তি হওয়ায় মাঝরাতে ঘুম ভেঙে যায়। কিছুতেই ঘুম না আসায় ভাবে বাইরে গিয়ে একটু সিগারেট খেয়ে এলে যদি ভালো লাগে। এই ভেবে সে পিছনের দিকে যে সিঁড়িটা ছিল সেটা বেয়ে মাঝামাঝি নেমে এসে সিগারেটে আগুন ধরাতেই প্রথম গঙ্গানির আওয়াজটা শোনে। আধো অন্ধকারে ভালো করে বুঝে উঠতে পারেনি প্রথমে যে আওয়াজটা কোথা দিয়ে আসছে। এদিক ওদিকে তাকাতে যখন বুঝে যে রাহুলের ঘর থেকে ভেসে আসছে আওয়াজটা, তখন চিৎকার করেও রাহুলকে ডাকতে থাকে। আর সেই সাথে নিজের রুমমেটকেও ডাক দেয়। দুজন মিলে একসাথে গিয়ে রাহুলের আধখোলা জানলা দিয়ে উঁকি মেরে দেখে রাহুল কেমন যেন স্টিফ হয়ে সোজা শুয়ে আছে। বেদম ভয় পেয়ে ওরা ব্যাকডোরে ধাক্কা দিতেই সেটা খুলে যায়। গিয়ে লাইট জ্বালিয়ে রাহুলকে ধাক্কা মেরে জাগিয়ে দিয়ে দেখে ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে আর ভুল বকছে সমানে। সে রাতটা কোনো রকমে কাটলো। পরদিন সকাল হতেই যে যার অফিসে গিয়ে রাহুলকে ওরা আগের রাতের ঘটনার কথা জানতে চায়। রাহুল জ্বর গা নিয়ে অফিসে গিয়েছিল। বাকিরা অনেক বারণ করা সত্ত্বেও ও কিছুতেই ঘরে থাকতে চাইছিল না। অফিসে সবার চাপাচাপিতে সবটা খুলে বলল। সে বলল, জানলাটা যদি খুলে না শুতাম তোরাও আমার গোঙানি শুনতে পেতিস না, আমি হয়তো মরেই পড়ে থাকতাম। তারপর বলল, ওই ধোঁয়ার কুণ্ডলীটা ধীরে ধীরে ওর শরীরের উপর বসে ওর গলা চেপে ধরে। ওর ভাষায়, ইট ওয়াজ সাকিং মাই এনার্জি আউট অফ মাই বডি। এছাড়া রাহুল আরো বলল, ও সবার ডাক শুনতে পেয়েছিল কিন্তু কোনো উত্তর দিতে পারেনি, কারণ ওর গলাটা এতটাই জোরে চেপে ধরেছিল সেটা। এরপর থেকে রাহুলের প্রচন্ড শরীর খারাপ আর জ্বর। ওর গার্লফ্রেন্ড জোর করে কাছের একটা সাউথ ইন্ডিয়ান মন্দিরে নিয়ে যায় এবং ঠাকুরের ফুল আর মন্ত্র পড়া জল রাহুলকে ছোঁয়ায়। কিন্তু এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে দিনের বেলাতেও সে একা থাকতে চায় না সেই বাড়িতে। প্রিয়মের ফিরতে আরো 3 সপ্তাহ তখন। এই সময়টা রাহুল কোথায় থাকবে সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হলো।
যাই হোক, তারপর উপরতলার লিভিং রুমে কোনো রকমে বেডিং পেতে রাহুল বাকি কটা সপ্তাহ কাটিয়ে দেয়। অনেকগুলো প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায়নি আজও। ওই দিন ব্যাকডোরের দরজা লক থাকা সত্ত্বেও উপরতলার ছেলেরা বাইরে থেকে খুলে ঢুকলো কি করে? 2, ধোঁয়ার কুণ্ডলিটা আসলে ঠিক কি ছিল? 3, মেম সাহেবের আত্মার সাথে ধোঁয়ার কুণ্ডলীর কি কোনো সম্পর্ক আছে? আর 4, জানলাটা খোলা থাকার জন্যই কি বিপদ হয়েছিল? এই ছিল প্রথম ঘটনা। ফাটাফাটি দারুণ একটা ঘটনা এটা। আমার মনে হয় কোনো ফোকলোর যেটা কিনা সত্যি হয়ে গেছে এমন একটা ঘটনা মনে হলো। ওখানকার হয়তো মানে ওখানকারই এটা একটা ফোকলোর এবং এটাই সত্যি হয়েছে রাহুলের সঙ্গে। হতেই পারে। সত্যি অনেকগুলো প্রশ্ন রয়ে গেল। আপনাদের কি মনে হয় প্রশ্নগুলোর কি উত্তর হতে পারে? আপনারা আপনাদের মতন করে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা চলে যাচ্ছি আজকের আমাদের দ্বিতীয় ঘটনায়। এবার আমি বলতে চলেছি ডাউহিল গার্লস স্কুলের একটি ঘটনা। আমার হাজবেন্ডের কলিগ প্রীতির স্কুল জীবনের ঘটনা এটি। ক্লাস 9 থেকে 10-এ ওঠার সময় তার জীবনে এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটে যায় যে তারপর থেকে সে অনেক দিন অবধি অসুস্থ ছিল। পরবর্তীকালে অনেক ডাক্তার দেখিয়ে সুস্থ হওয়ার পর এখন স্বাভাবিক জীবন যাপন করতে পারছে। আপাতত সে গুগলে কর্মরত। ডাউহিল স্কুল ক্লাস 3 অবধি কোয়েট হলেও ক্লাস 4 থেকে ছেলেরা চলে যায় ভিক্টোরিয়া বয়েজ স্কুলে, আর 4 থেকে 10 পুরোটাই গার্লস স্কুল। প্রীতি হস্টেলে থাকতো। ওর বাবার কর্মসূত্রে দার্জিলিং এ পোস্টিং হওয়ায় ও ক্লাস 6 থেকে 10 ডাউহিল স্কুল থেকে পড়াশোনা করে। প্রীতি ক্লাসের টপার ছিল, আর ওর বান্ধবীর নাম ছিল রিয়া। ঘটনাটা রিয়াকে নিয়ে। রিয়া ওখানকার আবাসিক ছাত্রী ছিল, তবে রিয়ার রুম প্রীতির রুম থেকে কিছুটা দূরে ছিল। রিয়াও পড়াশোনায় খুব ভালো ছিল, মোটামুটি 2nd বা 3rd এর মধ্যেই র্যাঙ্ক করতো ক্লাসে। রিয়ার বাবা কোনো এক বড় জার্মান ইঞ্জিনিয়ারিং ফার্মের হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন। অত্যন্ত সচ্ছল পরিবারের মেয়ে, তবে পরিবারের পক্ষ থেকে তাকে পড়াশোনায় খুব চাপ দেওয়া হতো। ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা তখন। স্কুলেও যথেষ্ট পড়াশোনার চাপ ছিল, আর ফাইনাল পরীক্ষার মাত্র 2 দিন বাকি তখন। ওদের স্কুলের একটা ব্যাপার ছিল যে আবাসিক স্টুডেন্টরা স্কুলের কিছু ক্লাসরুম স্টাডি হল হিসেবে ব্যবহার করতে পারত। স্টাডি হল মানে নর্মাল ক্লাসরুমই আবাসিক স্টুডেন্টরা স্কুল ওভার হয়ে যাওয়ার পর নিজের মতো বইপত্র নিয়ে নিরিবিলিতে পড়াশোনা করতে পারত। সেরকমই একটা ব্যবস্থা। অনেক সময় কিছু রেসিডেন্সিয়াল টিচাররা এক্সট্রা ক্লাসও ওই স্টাডি হলেই নিতেন। কিন্তু পরীক্ষার একদম আগে আগে কেউ আর স্টাডি হল ব্যবহার করতো না। সবাই যে যার রুমে রাত জেগে পড়তো। প্রীতির সঙ্গে ওর আরো একজন রুমমেট থাকতো, আর ওদের রুম থেকে স্টাডি হলের একটা জানলা একদম সরাসরি আর খুব স্পষ্ট দেখা যেত। এবারে বাকিটা বলছি প্রীতির ভাষায়। মার্চ মাস তখন, পাহাড়ে মোটামুটি আরামদায়ক একটা ঠান্ডা। আমাদের রুমের জানালাটা অল্প খোলা ছিল। পরীক্ষা একদম দোরগোড়ায়, সবাই খুব মন দিয়ে যার যার নিজের ঘরে পড়াশোনা করছে। হঠাৎ আমার চোখ গেল স্টাডি হলের জানলার দিকে। মনে হলো জানলার গড়ার ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি প্রথমে পড়াশোনায় এত মশগুল ছিলাম যে আমি অতটা কেয়ার করিনি। তারপরেই মনে হলো যে স্টাডি হলটা তো এখন লক থাকার কথা, কারণ এই সময়টা আমাদের মধ্যে কেউ তো ওদিকে যায় না, সবাই তো যে যার ঘরে বসে পড়ছে। মনে হতেই আরেকবার ভালো করে তাকালাম, দেখি রিয়া দাঁড়িয়ে কেমন আনমনা হয়ে স্টাডি হলের জানলার গড়ার ধরে দাঁড়িয়ে আছে অন্যদিকে তাকিয়ে। আমি দেখে রীতিমতো অবাক। এ আবার কি? এই সময়ে বিকেলবেলা, মানে একটু পরেই বেলা পড়ে যাবে, এখন ও ওখানে কি করছে? আর স্টাডি হলটা খুললোই বা কে? আমার কি মনে হলো আমি ওর দৃষ্টি আকর্ষণ করবার জন্য অনেকবার হাত নাড়লাম, কিন্তু ওর তরফ থেকে কোনো রেসপন্স পেলাম না। এছাড়াও দেখলাম স্টাডি হলের আলোও জ্বলছে, তাই ও যে রিয়াই তাতে কোনো সন্দেহ ছিল না। আমি আবার পড়ায় মন দিলাম। 2-4 মিনিট যেতে আবার চোখ তুলে তাকালাম। এবার দেখলাম রিয়া আর নেই। ঘটনাটা আমার রুমমেট লক্ষ্য করেনি তখন। আমিও ওই মুহূর্তে এই নিয়ে আর কিছু বলিনি। সন্ধ্যের পর ডিনারের বেল বাজতেই সবাই ডাইনিং হলে গেলাম। ওখানে গিয়ে আমি রিয়াকে সরাসরি ধরলাম যে, কিরে তুই স্টাডি হলে কি করছিলি বিকেল বেলায়? রিয়া যেন একদম আকাশ থেকে মাটিতে পড়লো। বলল, স্টাডি হল? সেখানে কেন যেতে যাবো? ও তো এখন লক করা। আমি বললাম, তুই দুপুরে কোথায় ছিলি? ও বলল, আমি তো সারা দুপুর পড়তে পড়তে ওই বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। কি বলছিস? কাকে দেখেছিস? বেশি পড়াশোনা করে ফেলছিস রে ভাই। এই বলে
ইয়ার্কি ফাজলামি মারতে শুরু করে দিল। কিন্তু আমার এই পুরো কথাটা শুনে মাথাটা ঘুরে গেল। এত ভুল দেখলাম, অসম্ভব ব্যাপার। ঘুমের ঘুরেও ছিলাম না, বিশাল কিছু রাত জেগে পড়াশোনাও করি না আমি। আমার মাথাটা গরম হয়ে গেল যে হ্যালোসিনেট করলাম। সম্পূর্ণ সুস্থ শরীরে দিনের বেলায় আমি কি দেখলাম? আমি কিছুতেই মাথা থেকে ব্যাপারটা কেন জানি না তাড়াতে পারছিলাম না। পরদিন সকালে প্রত্যেককে এক ধার থেকে ধরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করলাম, কে ছিল ওখানে সেই সময়? প্রত্যেকেই জানায় যে সে সেই সময় স্টাডি রুমে ছিল না। গোটা হস্টেলে এই নিয়ে আলোচনা শুরু হয়ে যায় এবং আলোচনা হয় আমাকে নিয়ে, যে আমি এরকম সবাইকে এটা নিয়ে জেরা করছি। যাই হোক, এরই মাঝে পরীক্ষা শুরু হয়ে গেল। আমরা সবাই ব্যস্ত হয়ে পড়লাম। ঘটনাটা মাথা থেকে পুরোপুরি বেরও করে দিতে পারলাম না, তবে পড়াশোনায় মন দিলাম ভালো করে। এইভাবে প্রীতিদের পরীক্ষা যথাসময়ে শেষ হলো, রেজাল্টও বেরালো। কিন্তু এবার ঘটনা মোড় নেয় খুবই ভয়ানকভাবে, যা দুঃস্বপ্নেও কেউ ভাবতে পারেনি কখনো। রিয়া ফাইনাল পরীক্ষায় অত্যন্ত খারাপ রেজাল্ট করে ফেলে, যা ও নিজেও ভাবতে পারেনি। ওর বন্ধু বান্ধব, টিচার থেকে শুরু করে ওর পরিবারের লোকজন ভীষণ শকড হয়। এটা নিয়ে কারণ রিয়া ভালো ছাত্রী ছিল। ক্লাস টিচার তো বটেই, হেড টিচারও যথেষ্ট বকাঝকা করলেন মেয়েটাকে। এমনকি তার গার্জেন কল অবধি হয়। রিয়ার বাবা মুম্বাইতে পোস্টেড ছিলেন কর্মসূত্রে। রেজাল্ট আউটের খবর শুনে উনি কার্শন চলে আসেন এবং উনিও মেয়েকে প্রচুর তিরস্কার করেন। যেহেতু ক্লাস 9 থেকে 10-এ ওঠার পরীক্ষা ছিল ভীষণভাবে গুরুত্বপূর্ণ, আর পরের বছরই মাধ্যমিক, আর পরিবারের তরফ থেকে রিয়াকে এমনিতেই পড়াশোনা নিয়ে চাপ দেওয়া হতো, তার মধ্যে এরকম একটা রেজাল্ট রিয়া নিতে পারল না, আত্মহত্যা করলো। আর আত্মহত্যা করবার জন্য বেছে নিল সেই স্টাডি হল। হ্যাঁ, যার জানলা দিকে প্রীতি সেদিন রিয়া বা রিয়ার মতো কেউ অথবা রিয়ারই অন্য কোনো সত্তাকে দেখেছিল। গলায় দড়ি দিয়েছিল রিয়া স্টাডি হলের ঠিক মাঝ বরাবর সিলিং এ ফ্যানের সাথে। রুমের লাইট জ্বালিয়ে নিয়েছিল তার আগে, হলের জানলাও খুলে দিয়েছিল, ঠিক যেমনটা প্রীতি দেখেছিল সেদিন। এ ঘটনার পর প্রীতি আর সুস্থ থাকতে পারেনি। অনেক ডাক্তার, হাসপাতাল করতে হয়েছিল প্রীতির বাড়ির লোককে, কারণ স্টাডি হলের জানলা দিয়ে রিয়াকে দেখা আর তার কিছুদিন পরে রিয়া সেই একই জায়গায় সুইসাইড, এসব যেন ওর মাথা থেকে একেবারেই যাচ্ছিল না। পরবর্তীকালে অনেক বছর পরেও যখন ও অন্য কাউকে এই ঘটনার কথা বলে, কোনো মানানসই যুক্তি, ব্যাখ্যা কিছুই যেন খুঁজে পায় না। গৌরব এবং প্রেতকথা শ্রোতারা, তোমাদের কাছে কি আছে এর কোনো ব্যাখ্যা? রিয়া তো সেদিন ঘুমিয়ে পড়েছিল। একই ব্যক্তি সুস্থ শরীরে সশরীরে দুই জায়গায় কি করে থাকতে পারে? রিয়ার কি আউটার বডি এক্সপিরিয়েন্স জাতীয় কিছু হয়েছিল, যাতে রিয়ার সূক্ষ্ম শরীরকে কোনো এক ডাইমেনশনে প্রীতি দেখে ফেলে, আর ওই জায়গায় সেখানে কিছুদিন পর তার দেহ মেলে? আজ এই অবধি প্রিয় প্রেত কথার জন্য এই প্রথম কলম ধরলাম। জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি। ঘটনা ভালো লাগলে তুমি নিজের মতন করে গুছিয়ে নিয়ে প্রেত কথায় পড়ে শুনিও। আমার হাজবেন্ডের সংগ্রহের আরো অনেক ঘটনা আছে, পরে এক এক করে পাঠাবো। ইমেলের অ্যাটাচমেন্টে ডাউহিল গার্লস স্কুলের ইউকের বাড়ির সেই রুমটার ব্যাকডোরের ছবি পাঠালাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ইতি, অনুশ্রী, অটোয়া, ওয়েন, কানাডা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ওকে, সুন্দর একটি ঘটনা আমরা শুনলাম। দুটি ঘটনাই খুব ভালো ছিল। আজকের সব কটা ঘটনাই আমার খুব ভালো লেগেছে। এবং এই লাস্ট ঘটনাটায় মানে আমি ভাবছি এটাই যে রিয়া যখন মারা গেল, ও কি তাহলে টাইম ডাইমেনশনে কোনোভাবে আগে গিয়ে প্রীতিকে দেখা দিল? আমরা অনেক সময় জানি যে মৃত্যুর আগে আমরা যারা মারা যাবেন তারা নাকি বুঝতে পারেন যে তিনি মারা যাবেন। রিয়া কি এমন কিছু অদ্ভুত প্যারানর্মাল কিছু ফেস করছিল? আপনার কি মনে হয় বলুন তো? আপনার যা মনে হয় আপনি কমেন্ট করে লিখুন, কমেন্টে জানান। আমরা আপনাদের কমেন্টগুলো পড়ব এবং কমেন্টগুলো পড়ার পর আমরাও কোনো একটা সিদ্ধান্তে আসতে চাইব, কোনো একটা সিদ্ধান্তে উপনীত হবার চেষ্টা করব। আর আমাদেরকে ঘটনা পাঠান। আপনার জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা থাকে, তাহলে আমাদেরকে মেল করুন pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। কোথাও যাবেন না, শাউট আউট সেকশন হবে এরপর। মানে আগের দিনের এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের বেশ কিছু নাম আমি এখন পড়বো। তার আগে আমি বলি যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করতে ভুলবেন না। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।
ফলো করুন আমাদেরকে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করলে প্রত্যেক শুক্রবার আর রবিবার আমরা কিন্তু আপনাদেরকে ঘটনা শোনাতে পারবো। চলে যাচ্ছি আজকের শাউট আউট সেকশনে। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। কমেন্ট করেছেন কোয়েল বিশ্বাস, সত্যি দাদা আজকে 3টি ঘটনায় অসাধারণ ছিল, আর তোমার কণ্ঠে ঘটনা শুনলে মনে হয় নিজের চোখের সামনে ঘটছে ঘটনাগুলি। লাভ ইউ দাদা, আমাদের প্রেত কথা পরিবার আরো এগিয়ে যাক, জয় মা কালী। থ্যাংক ইউ কোয়েল। লিখছেন রিফা নাসরিন, লিখছেন গরমের ছুটি পড়ে গেল আজ থেকে, প্রজেক্ট করতে করতে প্রেত কথা শোনা আলাদাই ফিলিং। থ্যাংক ইউ রিফা। আমাদের মধ্যে রয়েছেন মৌসুমী প্রামাণিক 537, লিখছেন অপেক্ষায় ছিলাম কখন ঘটনা আসবে, তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে প্রেত কথা শোনার মজাই আলাদা। অঙ্কিতা অফিসিয়াল, অরুণিমা দত্ত আমাদের মধ্যে কমেন্ট করেছেন। ম্যাপেল লিভস 1111 লিখছেন ঘটনার শুরুতেই শুনতে শুনতে কেন জানি না বারবার অভয়ের কথা মনে পড়ছে খুব। মেয়েটা যদি সে রাত্রে না থাকতো ওখানে, যদি ডিউটি না করতো, সেই দিন সেই সময় হয়তো বেঁচে যেত। সত্যি আমাদের জীবনে ফেট বড় অদ্ভুত জিনিস আর কি, অদ্ভুত একটা এক্সিস্টেন্স, যেখানে দাঁড়িয়ে কিনা সত্যি তো মানে অনেক সময় অনেক জায়গায় আমরা না থাকলে হয়তো অনেক খারাপ জিনিস আমাদের সঙ্গে ঘটতো না। এবং এই সমস্ত অনেক সময় অনেক জায়গায় এই প্রত্যেকটা যেন একটা সুতোর মধ্যে এক একটা গিট, এবং প্রত্যেকটা যেন এক একটা ডট, যেগুলোকে জয়েন করলে আমরা কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছই। দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা এই ডটস গুলোকে আগে থেকে চিনতে পারি না। আমরা হলাম পুতুল আর কি, উপরওয়ালার হাতের পুতুল, এরকম একটা জায়গা যে আমাদের ফেট আমাদেরকে কোন দিকে নিয়ে চলে যায় আমরা বুঝতে পারি না। কিছু অ্যাক্সিডেন্ট মানুষের জীবন পুরোপুরি বদলে দেয়, এবং সেই অ্যাক্সিডেন্ট গুলো যখন ঘটে তার আগে পর্যন্ত কিন্তু একটা মানুষ বুঝতে পারে না যে তার সাথে কি ঘটতে চলেছে। হয়তো আজকে আপনি রাস্তায় না বেরোলেই আপনার জন্য ভালো হতো, কিন্তু আপনি বেরোলেন এবং আপনার সঙ্গে খারাপ কিছু হয়ে গেল যা আপনার এন্টায়ার জীবনের এক্সপেরিয়েন্সটাকে বদলে দিল। তার মানে ভাবুন যে এই টাইমের ধাঁধাটাতে, এই টাইমের যে জালটাতে, এটাতে যদি আপনি না ফাঁসতেন তাহলে হয়তো অনেক কিছু হতো না, হয়তো ভবিষ্যৎটা অন্যরকম হতো। এই নিয়ে অনেক সিনেমা আছে, প্রচুর ফিল্ম আমরা দেখেছি এই নিয়ে, প্রচুর আমরা এই ধরনের কনসেপ্টে গল্প শুনেছি, এবং আমার তো এই প্রশ্নগুলো সবসময় মাথার মধ্যে ঘোরে। আপনাদেরও কি ঘোরে? তাহলে আপনারা কমেন্টে কিন্তু এসব নিয়ে আলোচনা করতেই পারেন। আমাদের কমেন্ট সেকশনটা এই ধরনের কথাবার্তা আলোচনা করার জন্য খুব সুন্দর হতে পারে। লীনা দাস মুখার্জি লিখছেন আজকের এপিসোডের প্রথম ঘটনাটি দারুণ সুন্দর, দ্বিতীয় ঘটনাটি মা কালীর ভালো তো লাগবেই, তৃতীয় ঘটনা দ্বিতীয় পর্ব বেশ ভালো লাগলো, সব মিলিয়ে অসামান্য। নৌসু চ্যান লিখছেন আজকের রাতটা পুরো জমে গেছে, সবগুলো ঘটনাই দারুণ লেগেছে, আজকের রাতের ঘুম হারাম করে দেওয়ার মতো অবস্থা। গৌরবদা, তোমার সুমধুর কণ্ঠে ঘটনাগুলি আরো জীবন্ত বলে মনে হচ্ছিল। আমাদের মধ্যে রয়েছেন সর্বেন্দু দত্ত 2947, রয়েছেন অসিত রয়, লিখছে পুকুরের নিচে মা কালী মানে মানুষের চোখের আড়ালে 30 থেকে 32 বছর আগে দীপাবলির সময় আমরা 7-8 জন বাচ্চারা হোমযজ্ঞের মাঝে অগ্নিতে মা কালীকে দেখেছিলাম। আমাদের মধ্যে রয়েছেন সুধা সিং, লিখছেন প্রিয় গৌরবদা, আমি ইন্ডিয়ান আর্মি নার্স, আমার ট্রেনিং চলাকালীন এরকম কেস দেখেছি, তাই এই ঘটনাটা আমার চোখের সামনে ভাসছে যখন শুনছিলাম। কতটা বেদনাদায়ক, কতটা বিভৎস তা আমি জানি। আমাদের মধ্যে কমেন্ট করেছেন শিবাজি সাত্রা, পেল্লু সাহা। আমাদের মধ্যে রয়েছেন জিৎ নাথ, লিখছেন থ্যাঙ্কস গৌরব অ্যান্ড প্রেত কথা রিক্যাপ এর সাজেশনটা ইমপ্লিমেন্ট করার জন্য। হ্যাঁ, আমারও মনে হয়েছে যে রিক্যাপটা দেওয়া